প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আজ আমাদের আলোচনার বিষয় ই কমার্স, প্রতারিত গ্রাহকদের প্রতিকার কি। এই বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত ব্যক্তি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আপন আহসান। আমাদের সাথে আছেন ইক্যাবের পরিচালক আসিফ আহনাব। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে আরটিভির ফেসবুক পেজেও। চাইলে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কিংবা তুলে ধরতে পারেন, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে সেটিও জানাতে পারেন। যাচ্ছে মূল আলোচনায়। সৈয়দ আপন হাসান, আপনার কাছে আসতে চাই শুরুতে, যে আসলে যারা গ্রাহক তারা টাকা বিনিয়োগ করে তারা প্রতারিত হয়ে আবার তারা মারও খাচ্ছেন। আজকে যদি আমরা গণমাধ্যমগুলোর দিকে চোখ রাখি, আমরা কিন্তু এই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছি। গ্রাহকরা বিশ্বাস রেখে তারা টাকা বিনিয়োগ করেছে, প্রতারিত হয়েছে, তারা এই টাকাটা ফেরত পাবে কিনা তারা এখনও অনিশ্চিত। আবার তারা উল্টো লাঠিচার্জের সম্মুখীন হচ্ছে কিংবা অপমান অপদস্থ যেভাবেই বলুন। তাহলে আসলে এই ই কমার্সের প্রতি মানুষের আস্থার জায়গাটি তো হোঁচট খেলো, আপনারাই বলছেন, সেই সম্ভাবনার জায়গাটি আর ফিরে আসবে কিনা, বা এই প্রতারিত গ্রাহকদের অবস্থাই বা কি হবে? সৈয়দ আপন হাসান। ধন্যবাদ। একটা অনেক সময় উপযোগী একটি আলোচনায় আমাকে ডাকার জন্য। এখানে ৩-৪টা অংশ আছে। তো প্রথম বিষয় হচ্ছে যে ই কমার্সের ভবিষ্যৎটা কি, যেটা নিয়ে আশঙ্কা অনেকেই করছেন। এটা যে কোনো একটা ব্যবসা শুরুর ক্ষেত্রে যদি একটি শক্তিশালী রেগুলেটরি বডি না বসে, তাহলে এই ঘটনাগুলো ঘটে সাধারণত। কাজেই ই কমার্সের ভবিষ্যৎ নিয়ে একদমই আশঙ্কিত হওয়ার কিছু নেই। এটা প্রথমেই আমি যারা দর্শক যদি দেখতে থাকেন তাদেরকে বলতে চাই যে এটা নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই ব্যবসাগুলো চালাচ্ছেন তাদের কার্যক্রম নিয়ে আশঙ্কিত হওয়ার যথেষ্টই কারণ রয়েছে। তার ভিতরে যে কয়েকটি নাম ই দিয়ে আপনারা জেনে গেছেন, কাগজে এসছে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। আর ই ক্যাবের নিশ্চয়ই একটি ভূমিকা আছে, সেটা হয়তো ই ক্যাব বলবেন। কিন্তু ৩ নম্বর অংশ হচ্ছে গ্রাহক। আমি নিজে মনে করি যে গ্রাহকদের একটি বিশাল দায়িত্ব রয়েছে। যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার জন্য ব্যবসার সঙ্গে দুইভাবে যুক্ত হওয়া যায়। একটা হচ্ছে নিজে ভোক্তা হিসেবে যুক্ত হওয়া যায়। আবার অধুনা আমরা যে অবস্থানগুলো দেখছি, যে সমস্ত খবর কাগজে আসছে, যে অনেক গ্রাহকই এই ধরনের ই কমার্স ব্যবসার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন আরো একটু লাভের আশায়। এবং ফলে এই যে মিছিলগুলো হচ্ছে, সেটা কিন্তু সাধারণ ভোক্তার চেয়েও যারা অতি লোভের আশায় এই ধরনের স্কিমের ভেতরে নিজের পুঁজি বিনিয়োগ করেছেন এবং বেশি লাভের আশায় সেখানে অনেক অর্থ বিনিয়োগ করে এখন পস্তাচ্ছেন। এটা খুব স্বাভাবিক বিষয় যে আপনি যখন অতিরিক্ত লোভ করবেন, সেখানে আপনার একটি সম্ভাবনা থাকবে প্রতারিত হওয়ার জন্যই। আর একটি দেশে যদি অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে রেগুলেটরি বডি যদি ঠিক মতো কাজ না করে, তাহলে এই যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম শুনছেন, এরকম অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান হয়তো ছোট সাইজের তৈরি হয়েছে, যারা ছোট ছোট আকারে মানুষকে প্রতারিত করছে। এবং এই দেখেন দেড় বছরের ভেতরেই কি অবস্থা করছে। হাজার হাজার কোটি টাকা এখন আমাদের কাছে মনে হচ্ছে টাকাই নয়। এইটার একটা বিষয় তো ঘটবে যে গ্রাহকদের টাকা পাওয়ার একটা ব্যবস্থা হবেই। আপনি পাশের দেশে দেখতে পারেন, জানবেন যে একটি বড় স্কিম ঘটেছিল, সাহারা ইন্ডিয়া যেটা করেছিল, সেইখানে কিন্তু এসইবি আস্তে 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 গ্রাহকদের টাকা দেওয়ার ব্যবস্থা করছে। আমরা কি আমাদের দেশে এই সম্ভাবনাটা আমরা দেখছি কিনা, যারা প্রতারিত হলেন তারা তাদের পুঁজি ফেরত পাবেন কিনা সেই নিশ্চয়তা তো কেউই দিতে পারছেন না। এটা আসলে আমি নিজে মনে করি যে ভোক্তা হিসেবে গ্রাহকদের নিজেদের যেই বিষয়টা, সেটা সরকার হচ্ছেন ভোক্তাদের একটি প্রতিনিধিত্ব করেন। তো সরকার হয়তো তার জনগণের স্বার্থটাকে দেখার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটি ব্যবস্থা বের করবেন, এটা আমি আশা করতেই পারি। জি, অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে সৈয়দ আপন হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসিফ আহনাব, আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের সৈয়দ আপন হোসেন বলছিলেন যে আসলে ভোক্তারও কিছু দায়িত্ব রয়েছে। তিনি লোভ করবেন, সেটি আমরা একটা পর্যায়ে গিয়ে মানতে পারি,
তিনিও তো তার মানে কত কম দামে বা মূল্যে পণ্য ক্রয় করা যায় সেটি তিনি চিন্তা করবেন, কিন্তু তারও কিন্তু একটি সীমা থাকে। এখন এই ই কমার্সের বাজারে আমরা ভোক্তাদেরকে সচেতন করা বা ভোক্তা নিজে থেকে সচেতন হওয়া, এই জায়গাতে আমরা কিন্তু একটা ব্যবধান আমরা লক্ষ্য করছি। এই জায়গাতে আপনারা কি করছেন ভোক্তাকে সচেতন করা, বা তিনি কোনো পণ্য ক্রয় করার আগে সেটি যাচাই করে দেখা, প্রতিষ্ঠানের অবস্থান দেখা, এই জায়গাগুলোতে আপনাদের করণীয় কি? ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনার সংবাদের শুরুটা দিয়ে যদি শুরু করতে চাই, আমিও আসলে খুব আসলে মর্মাহত আজকে যে ঘটনাটা ঘটলো, যে তাদেরকে গ্রাহকদেরকেও আসলে কোনোভাবে তাদেরকে হচ্ছে লাঠিচার্জ করা হলো। আসলে যদি ভোক্তাদের জায়গা থেকে আসলে বলি, আমরা যদি দেখি যে করোনাকালীন সময়টাতে আসলে মানুষজন যখন চাকরি হারিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যখন নানা রকম একটা দুর্যোগের মধ্যে যাচ্ছিলেন, আপনি জানেন যে বাংলাদেশে আসলে ই কমার্সটা এই সময়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, এবং ই কমার্স আসলে পুরো বিশ্বের ডিজিটাল অর্থনীতির সবসময় সারা বিশ্বের একটি স্ট্রং কম্পোনেন্ট। আপনি দেখবেন আজকেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি বললেন যে ই কমার্সকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সেই জায়গাটা আসলে আমরা বারবার যেটা ভোক্তাদেরকে এখনো সচেতন করছি, যে আসলে ই কমার্স আসলে কিন্তু কোনো বিনিয়োগের জায়গা নয়। এখানে আমি আমার নিয়মিত আমার প্রয়োজনের পণ্যসমূহ অর্ডার করব এবং সঠিক সময়ে পণ্য পাবো এবং সঠিক পণ্যটি পাবো, এটি কিন্তু ই কমার্সের মূল মন্ত্র। সেই জায়গাটি থেকে সরে এসে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন কারণেই হোক বা বিনিয়োগের জায়গা না পাওয়া বা বিভিন্ন কারণেই যখন ই কমার্স কিছু কিছু ই কমার্স প্রতিষ্ঠানে গ্রাহকরা যখন প্রয়োজনীয় পণ্যের বাইরে যে হচ্ছে বিনিয়োগের একটা জায়গায় নিয়ে গেছেন, যেটি কিন্তু আসলে একটি মানে আসলেই একটি যদি বলি একটি বড় দুর্ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তার প্রেক্ষাপটটাকে নিয়ে আমরা সবসময় আসলে কাজ করার চেষ্টা করেছি। না, আজকে এটি এটি আপনাকে এটি এই যে আপনি আসিফ অনাপ, আপনি যেমনটি বলছেন যে আসলে এটি পর্যায়ক্রমে একটি দুর্ঘটনা বা বিপর্যয়ের দিকে আসলে যাচ্ছে, এবং সেটি হয়েছেও তাই আপনি যেমনটি বলছেন। তো এটি আসলে কেউই কি অনুমান করতে পারলো না আগে না, না, থেকে? আমি বা আপনার কাছে সেই ইস্যুটাই আসছি। জি জি যে জিনিসটা হচ্ছে যে অনেক কিছুই কিন্তু যখন আমরা একটি সংগঠন হচ্ছে সকল ধরনের যারা ই কমার্স ব্যবসা করছে তাদেরকে সম্মিলিতভাবে যখন পর্যালোচনা কাজ করা হচ্ছে, কিছু জিনিসকে আসলে যখন কোনো প্রতিষ্ঠান আসলে এগিয়ে আসে ভালো কিছু করতে চায়, এখন তার ব্যাকএন্ডে আসলে তার মন মানসিকতাটা কি মানে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে না খারাপ উদ্দেশ্য সেটা তো বোঝা যায় না। সবচেয়ে যেটা স্পষ্টত বোঝা যায় সেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া। তার জন্যই কিন্তু ইকেপ 2016 সাল থেকেই হচ্ছে পলিসি প্রণয়নের জন্য কাজ করছিল, এবং 2018 সালে যখন পলিসিটি হলো সেই সময় কিন্তু আমরা খুব চমৎকার কিছু কার্যকরী ব্যবস্থা ওই সময় প্রস্তাবনা দিয়ে রেখেছিলাম জি বাংলাদেশ সরকারকে, যার মাধ্যমে জিনিসগুলো অনেক সহজেই আসলে আজকের এই পরিণতির হয়তো বা আসতো না। আসতো না। আপনারা জি, জানেন যে আসিফ অনাপ, আমি আপনার আলোচনায় শুনবো। একজন দর্শক আছেন, আমি জানি না তিনি কি এই প্রতারণার শিকার হয়েছেন কিনা, আমার কথা শুনলে বুঝতে পারবো। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আপনাকে আলাইকুম। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বলুন আপনি। আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি সিলেট হবিগঞ্জ থেকে বলছিলাম। জি, আমি সিলেট হবিগঞ্জ থেকে বাবলু শাহ বলছিলাম। জি বলুন, আপনি বলুন। বাবলু শাহ বলছিলাম। ওনার টেলিভিশনটা বন্ধ করে নিতে হবে। জি, আজকে তো জি আমাদের ইউরেঞ্জের যে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলো। আজকে অনেক মানে আমাদের নিরাপত্তা রক্ষী বাহিনী যারা আছেন পুলিশ, ওনারা অনেক দায়িত্ববান দেখাইছেন বাংলাদেশের বুকে, কিন্তু ইন্ডিয়াতে যে সিয়ালদানা এতদিন যাবৎ তিনবারের মতো সিয়ালদানাকে আনা হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের আইজি মহোদয় কি করতেছেন, এটা আমার প্রশ্ন। জি ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন। আসিফ অনাপ। আচ্ছা, আমরা যে আসলে যে বিষয়টি আসলে আলোচনা করছিলাম তা হচ্ছে, এবং সেই পলিসিতেই কিন্তু সেই সময় আসলে কয়েকটি জায়গায় আসলে খুব স্ট্রংলি রিকমেন্ড করা হয়েছিল। এর মধ্যে একটি হচ্ছে রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ এই সেক্টরটাকে যেহেতু এটি একটি নতুন সম্ভাবনাময় খাত এবং বাংলাদেশের সব ব্যবসায়ী কিন্তু আস্তে আস্তে ডিজিটাল বিজনেসে আসলে বা ই কমার্স আসলে রূপান্তর হবে, তার জন্য কিন্তু প্রথম থেকে আমাদের বিভিন্ন সময় কোন ব্যবসাগুলোর সুযোগগুলো কি কিভাবে হবে বা গ্রাহকদের অর্থ যাতে কোনোভাবে আসলে কখনোই ক্ষতিগ্রস্ত না হয় সেই প্রস্তাবনাগুলো আমরা পলিসিতে আসলে রেখে দিয়েছিলাম।
এবং তার ভিত্তিতে আমি কয়েকটি নোট একটু জানাতে চাই। জি। 2019 সালে প্রাইম মিনিস্টার কার্যালয় থেকে আসলে বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা এসক্রো মেকানিজমটি, যার মাধ্যমে গ্রাহকের অর্থটি আসলে যাতে যতক্ষণ পর্যন্ত পণ্যটি ডেলিভারি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত যাতে একটি নিরাপত্তায় থাকে, তার একটি আসলে সুপারিশ আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংককেও পাঠিয়েছিলাম। তো সেই জায়গাগুলোকে যদি আসলে সঠিক সময়ে কার্যকর করা যেত তাহলে হয়তোবা আজকের এই দিনটা দেখতে হতো না। দ্বিতীয়ত, আবার আপনি জানেন যে যখন আমরা গত বছর থেকে নির্দেশিকাটি পরিচালনা নিয়ে কাজ করছিলাম এবং যেটি এই 4 জুলাই আসলে পাশ হলো, সেই 4 জুলাই পাশ হওয়ার কারণেই কিন্তু এই যে দৌড়টা ছিল, আপনি যদি বলেন বিভিন্নভাবে গ্রাহকদের অর্থ নিয়ে বিভিন্ন খাতে খরচ করার দৌড়টা কিন্তু থেমে গেল। তার জন্য কিন্তু হঠাৎ করে জিনিসগুলো একই সময় এতগুলো কোম্পানির নাম সামনে আসলো। সেটাও কিন্তু এই এসওপি বা যে নির্দেশিকার সার্থকতা, সেই কোনো কারণে যদি নির্দেশিকাটি হয়তো বা আগামী বছর হতো তখন কিন্তু হয়তো বা 10 থেকে 15,000 কোটি টাকার একটা বড় ক্ষতি আসলে হয়ে যেতে পারতো। আরো একটি না, বিষয় হচ্ছে এটি করা গেল না কেন? এটি কি আসলে আমাদের এই বিষয়গুলোতে, যেমন বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য যারা আছে, আপনি আরো কয়েকটি প্রতিষ্ঠানের নাম বললেন, তারা কি আসলে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেনি? যে নাকি আসলে আপনারা তো বোঝানোর চেষ্টা করেছেন, তাদের পক্ষ থেকে কি রেসপন্স ছিল? আচ্ছা, এইখানে আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে সরকারের দিক থেকে আসলে সহযোগিতাপূর্ণ মনোভাবই পেয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন একটি নতুন সেক্টর এবং করোনাকালীন সময় কিন্তু অফিসগুলো আসলে সরাসরি পরিচালনা হচ্ছিল না, অনেক কিছু কিন্তু একটু স্লো প্রসেসে চলছিল। আমি যদি আপন ভাইয়ের কথার সাথে যখন উনি বলছিলেন, আমার তখন একটা উদাহরণ মনে আসলো যে পৃথিবীতে আসলে আইন জিনিসটাই কিন্তু কখন আসে, যখন কোনো আসলে অপরাধ সংঘটিত হয় তারপরে সেটাকে বিশ্লেষণ করে আইন আসে। কোনো কিছু যদি প্রথমেই আপনি গলা টিপে ধরেন তখন কিন্তু দেখা যায় সেখান থেকে আসলে কোনো সম্ভাবনা জিনিসও হারিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে আমরা যখন বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটি আসলো বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা যখন কাজ করছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক এবং 2 জন আইনজীবী সহ ইকাবও কিন্তু এই বিষয়গুলোকে পর্যবেক্ষণের জন্য একটি পর্যবেক্ষণ কমিটি করেছিল, যার ভিত্তিতেই কিন্তু আমরা এই যে কাস্টমার মানে এঙ্গেজ করে যে বিজনেস মডেলটি গ্রো করছিল, এই বিজনেস মডেলটির যে কখনোই চলমান হতে পারে না এবং এটি দেশের জন্য ক্ষতিকর হতে পারে, জি। সেটির প্রস্তাবনা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মিশন সহ সব জায়গাগুলোতে পাঠিয়েছিলাম। তো জায়গাটা হচ্ছে আসলে আজকে যে অনভিপ্রেত সিচুয়েশনে আমরা পড়ে গিয়েছি, সেই জায়গাটিকেও আসলে এক জায়গায় বলি যে যদি কোনো কারণে এটি আরো কিছু সময় ডিলে হতো, আগামী বছর গেলে হয়তো বা মানে এমন এক জায়গায় আসলে দুর্ঘটনাটি ঘটতো যেটা থেকে হয়তো বা রিকভার করা যেত না। আমাদের এখনো অনেক ভালো ই কমার্স প্রতিষ্ঠানগুলো রয়েছে। সেটি এখানে আসিফ আহনাফ, একটু আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। আপনি যেমনটি বলছেন, এখন আমরা হয়তো বিপর্যয়ের মধ্যে আছি। যদি আপনি বলছেন যদি আগামী বছর যেত, হয়তো ই কমার্সের একটা মহামারী আমাদের একটা দেখতে হতো। তাহলে আমরা আসলে এটি কিভাবে বলবো আমি বুঝতে পারছি না, যে এটিকে আমরা এই বছরে এটি নজরদারি বা ধরা পড়ার মধ্যে আমরা কিছুটা এই বিড়ম্বনা থেকে বেঁচে গেলাম হয়তো। কিন্তু এখানে একটু যোগ করতে চাই যে আপনারা তো আসলে নেতৃত্বের জায়গাটিতে আছেন, যে আমরা কিন্তু এই বড় বড় কয়েকটি প্রতিষ্ঠানেই বিষয়টি না, আমাদের আরটিভিতে একটি প্রতিবেদন হয়েছে যে একেবারে উপশহরগুলোতেও এই ই কমার্সের নাম দিয়ে বা কথা বলে অনেকেই গ্রাহকের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে এখন সেই অফিস বন্ধ, তাকে পণ্য দেওয়া হচ্ছে না, যোগাযোগ করে পাচ্ছে না। একেবারে এটি ব্যাঙের ছাতার মতো সারা দেশেও কিন্তু কম বেশি ছড়িয়েছে। সেক্ষেত্রে এইগুলো প্রতিরোধের জন্য আপনাদের কোনো ব্যবস্থা ছিল কিনা, বা আপনারা একটা হলো যে প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা ছিল কিনা, বা এই বিষয়গুলো আপনারা আদৌ জানতেন কিনা? আচ্ছা, দুটো বিষয় এখানে আসলে অনেক বেশি জরুরি। যেমন যে কোনো ঘটনাকে দুইভাবে নিয়ে যাওয়া যায়। আমরা আগের বছরগুলোতে বা কিছুদিন আগেও বলছিলাম যে করোনাকালীন সময় মানুষজন যখন চাকরি হারাচ্ছিল, মেয়েরা কাজ পাচ্ছিল না, ঘরে বসে কিন্তু তারা ফেসবুক পেজ বা ই কমার্সের মাধ্যমে তারা নিজেরা পণ্য তৈরি করছে, দেশীয় পণ্যের একটা প্রসার হয়েছে, মানুষের কেনাকাটায় কিন্তু সহজাত জীবন ই কমার্স এসেছে। তো এই জিনিসটার যেমন একটা র্যাপিড গ্রোথ হয়েছে, আমাদের এই দেশগুলোতে একটু স্বাভাবিক যে কিছু দুষ্টু চিন্তাও আসলে কাজ করে। সেই দুষ্টু চিন্তাগুলোকে কিন্তু আমাদেরকে আটকাতে হবে, এটা হচ্ছে কিন্তু যে কোনো সময় আমাদের কাজ। তার জন্যই কিন্তু খুব সুন্দর কিছু দিক নির্দেশামূলক কার্যবলী করতে হবে। তার প্রথমত আমরা যদি দেখি, এই যে ই কমার্স কোম্পানিগুলোর যে অভিযোগগুলো আসছে তাদের সম্পর্কে যদি ভোক্তা অধিকারে যখন অভিযোগগুলো জমা হচ্ছিল, আমরা যদি ভোক্তা অধিকারকে আরো বেশি স্ট্রং একটা জায়গায় নিতে পারতাম, তাদের সেই লোকবল বাড়িয়ে বা অভিযোগগুলো পাওয়া 7 দিনের মধ্যে সমাধান করা এবং সেই সব ভিকটিমদেরকে জরিমানা করা বা যারা অসৎ উপায় করছে তাদেরকে জরিমানা করা বা কোম্পানি বন্ধ করা, এই অ্যাকশন গুলো যদি একটু কার্যকরী ভাবে নেওয়া হতো তাহলে হয়তো বা জিনিসটা অনেক সহজ হতো। এই অবস্থায় আমাদেরকে দেখতে হতো না। আমি আবার ফিরবো আসিফ আহনাফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আপন হোসেন, আপনার কাছে আসতে চাই।
আলোচনাগুলো কিন্তু আসলে যদি কিন্তুর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। যদি এটা হতো আমরা এই অবস্থা দেখতে হতো না, আমরা এটা করতে পারলে এই অবস্থার মধ্যে আমাদের আসতে হতো না। নিশ্চয়ই করোনার সময় আমাদের ই কমার্সের একটি বড় বাজার তৈরি হয়েছে, আগে থেকেই ছিল, সেই প্রয়োজনটা অনেক বেশি বেড়েছে, মানুষ ঘরে থেকে পণ্য ক্রয় করতে চেয়েছে, একটি বাজার প্রক্রিয়ার সাথে তারা সম্পৃক্ত হতে চেয়েছে এবং এই বাজারটি ভালোভাবে চলছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারলাম না, একটা হোঁচট খেলাম। এবং আজকে আপনি নিশ্চয়ই জানেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু ভোক্তাদের সুরক্ষার বিষয়ে কিন্তু তিনি ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। এবং আমাদের আসিফ আহনব বললেন ভোক্তা অধিকার সংরক্ষণের যে দায়িত্ব, প্রতিযোগিতা কমিশনের যে দায়িত্ব, এই ব্যাপারগুলোতে যদি একটু শুনতে চাই। আমাদের এই জায়গাতে আমরা তো একটা ঘটনা ঘটার পরে অমুক সতর্ক থাকলে এই বিষয়টা হতো না, আমরা কেন আগে থেকে এই বিষয়গুলোতে সতর্ক থাকছি না, আমরা কেন সজাগ হচ্ছি না, আমরা কি আসলে জেগে জেগে ঘুমাচ্ছি কিনা, এরকম একটা অবস্থাও কিন্তু শোনা যাচ্ছে বিশ্লেষকদের মুখ থেকে বা যারা গ্রাহক প্রতারিত হয়েছেন তাদের মুখ থেকেও। জি সৈয়দ আপন হোসেন। আমি আসিফ চমৎকারভাবে কথা বলেন, খুব সুন্দর করে অনেক কিছুই বলেছেন। একটা জিনিস শুধু বলতে চাই যে সচেতন থাকাটা যেরকম ভোক্তার দায়িত্ব, একইভাবে বলবো যে হয়তো আমি আসিফকে আসলে এখানে যেহেতু আমরা প্রশ্ন করতে পারি না যে একটি অ্যাসোসিয়েশনের কি শুধুই মাত্র সার্টিফিকেট দেওয়াটাই কাজ হতে পারে, আর কি কোনো কাজ হতে পারে না, এটা আমার কাছে মনে হয়েছে। কারণ যেহেতু এই বিজনেসটা একটা নতুন বিজনেস এবং যেটাতে আসিফরা যতটুক এই ব্যাপারে অগ্রগামী ভূমিকা রাখতে পারেন অথবা জানেন, অর্থাৎ ই ক্যাব যারা করেন, আপনি তো আগুন জ্বলার পরে দেখার কিছু নেই, ধোঁয়া দেখলেও আঁচ করা সম্ভব যে সেখানে আগুন জ্বলতে পারে। যেই স্কিমে এই কয়েকটি ই কমার্স এবং ই সংগঠনগুলো হয়েছে, যেগুলিতে আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে ধরেছেন কয়েকজনকে, সেটা কিন্তু যখন তারা শুরু করেছে তার 2 মাসের ভেতরেই আঁচ করা গেছে, বোঝা গেছে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছেই। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এটাই বলবো যে ই ক্যাব হয়তো বা ই কমার্স গুলোর স্বার্থই দেখেন, ভোক্তাদের স্বার্থ দেখেন কিনা সেটা একটা কোশ্চেন মার্কের ভেতরে আছে আমার কাছে। কারণ তাই যদি হতো তাহলে আমাদের দেশে যুবক হয়েছিল, আমাদের দেশে ডেস্টিনি হয়েছিল, সেটা সবগুলোর খবরই কিন্তু আমরা জানি পুরনো। এবং এই যে ই সংযুক্ত 4টা কমপক্ষে 5টা বিজনেস বাংলাদেশে সবচেয়ে বড় আকারে যারা হাজার হাজার কোটি টাকা স্ক্যাম করেছে, তারা যখন শুরু করেছে তারা সেই স্পঞ্জি স্কিমের যে ফর্মুলা সেটা দিয়েই তারা শুরু করেছে। তখন একটা ই ক্যাব আমি মনে করি একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারতেন। এবং সেটা হচ্ছে যে কারো ব্যবসাকে গলা টিপে ধরার কোনো প্রয়োজন নেই, তার বিজনেস ট্রিক জানারও কোনো প্রয়োজন নেই, কিন্তু ভোক্তাকে সচেতন করার একটা বড় কাজ কিন্তু এই ক্যাব করতে পারতেন। যে দেখুন এই বিজনেসটা এরকম ঘটনা ঘটতে পারে। আজকে যে আলোচনা হচ্ছে, আজকে কিন্তু ভোক্তারা পঞ্জি স্কিম নিয়ে জানতে পারছেন, আজকে কিন্তু ভোক্তারা বুঝতে পারছেন যে ও এইভাবে একটা ব্যবসা হয়। আমাদের এখানে অ্যামাজন, আলিবাবা, নানা রকমের কিছু উদাহরণ দেয়া হয়। তারা কিন্তু যেই টাকাটা নেন, কতদিনের ভিতরে গ্যারান্টি ফেরত দিবেন, সমস্ত কিছু কিন্তু তারা মেনে চলেন। আজকে যদি ই ক্যাব অথবা কোনো একটি ই কমার্স কোম্পানি বলে যে আমরা একটি নতুন ব্যবসা, অথবা রেগুলেটরি বডি যদি বলে যে আমরা একটি নতুন ব্যবসা করতে আসছি বাংলাদেশে, আমরা তো এটা নিয়ে জানি না, তাহলে আমি বলবো যে আসলে আমরা মুখ চোখ বন্ধ করে থাকি। কারণ পৃথিবীতে এখন জ্ঞানের বিষয়টা এত সহজলভ্য হয়ে গেছে, বিশেষ করে ডিজিটাল যুগে, যে এই ধরনের একটি ব্যবসা পার্শ্ববর্তী দেশে কেমন করে চলে, সেখানে কি কি বিপদ আপদ ঘটেছে, অথবা পৃথিবীতে এই ধরনের ব্যবসা কিভাবে করে, এটা এখন প্রত্যেকেই জানে। এবং সৈয়দ আপন হোসেন আপনি যথার্থ বলছিলেন, সেটি আসলে জানাও খুব বেশি কষ্টের না। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আপনার কাছে ফিরবো। তবে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কেউ কোনো কিছু ক্রয় করতে চাইলে গ্রাহক তাকে কতদিনের মধ্যে সেই পণ্যটি বুঝে দিতে হবে। আজকে আপনি নিশ্চয়ই এটি আপনার জানা আছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা যে 5 দিনের মধ্যে অথবা গ্রামে যদি অবস্থান করে বা অফিস থেকে দূরে অবস্থান করলে 10 দিনের মধ্যে তাকে পণ্য বুঝিয়ে দিতে হবে। এবং এখন বিষয় হলো যে আমাদের এই নির্দেশনা আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি, কিন্তু সেই নির্দেশনা মানার মতো অবস্থা আমাদের ই কমার্সগুলোর কতটা আছে, বা সেই মানসিকতা এবং সেই বাস্তবতা, এই দুটি বিষয় একটু শুনবো বিরতির পর আপনার কাছ থেকে। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই।
দর্শক বিরতির পরে আবারও স্বাগত নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি তৌহিদুল হক। আজ আমরা আলোচনা করছি ই কমার্স প্রতারিত গ্রাহকের প্রতিকার কি। আলোচনা করছেন ডিজিটাল এক্সপ্রেশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আপনা হোসেন এবং আরও আছেন নিকাবের পরিচালক আসিফ আহনাব। আমরা যে আলোচনাটি শুনছিলাম সৈয়দ আপনা হোসেন বিরতির আগে, এবং যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা 5 দিন এবং 10 দিনের মধ্যে যে পণ্য ডেলিভারির যে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা, সেই বাস্তবতা কিংবা সেই কাঠামোগত অবস্থা বা সেই মানসিকতা আমাদের এই ই কমার্স প্রতিষ্ঠানগুলোর আছে কিনা। এটা তো আসলে কোন ব্যবসায়ীর মাথার ভিতরে কি রয়েছে জি সেটা ধারণা করা খুব মুশকিল। আমি যেরকম আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে যে কোনো ব্যবসাতেই 3টা অংশ থাকেই। আপনার টেলিভিশন ব্যবসা তো তাই আছে। একটি রেগুলেটরি বডি থাকে, অর্থাৎ সরকার। সে তার জনগণের স্বার্থ দেখবে, দেশের নিয়ম অনুযায়ী ব্যবসাটা পরিচালিত হচ্ছে কিনা সেটাকে সঠিক সময়ে মনিটরিং করবে। আরেকটা অংশ হচ্ছে যারা এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে একটি অ্যাসোসিয়েশন থাকে তারা। আর থার্ড হচ্ছে, সেটা বড় অংশ, সেটা হচ্ছে ভোক্তা। অর্থাৎ ভোক্তা আসলে কি করবে। এখন আমাদের মতো এই ধরনের মধ্যম আয় নিম্ন আয়ের দেশ এবং অনেক বেশি ঘনবসতি সম্পন্ন দেশে কিন্তু এই ধরনের প্রতারণামূলক ব্যবসা চালানোটা খুব সহজ, এবং সেই সহজ কাজটাই আমাদের দেশে এখানে সৈয়দ ঘটছে। আপন হাসান, আপনি যদি আমাকে সুযোগ দেন আমি আরেকটা প্রশ্ন আপনাকে জি করতে চাই। সেটি হচ্ছে যে জি আপনি যেভাবে বিষয়টি বলছিলেন তাতে আমার মনে আরেকটি প্রশ্ন উদয় হচ্ছে, সেজন্যই বলছি যে এখানে গ্রাহকের স্বার্থ দেখতে কে ব্যর্থ হলো। এখানে গ্রাহকের স্বার্থ দেখতে দুজনই ব্যর্থ হয়েছে। প্রথম কাজ হচ্ছে গ্রাহক নিজে ব্যর্থ হয়েছে, আর নিজের স্বার্থ দেখা। আরেকটা হচ্ছে যে রেগুলেটরি বডি বলে একটি বডি থাকাটা দরকার যে কোনো ব্যবসাতেই। যেমন ধরুন, আপনি টেলিভিশনে একটি বিজ্ঞাপন দেখাবেন অথবা টেলিভিশনে একটি কন্টেন্ট দেখাবেন। জি সেই কন্টেন্টটি আমাদের আর্থসামাজিক সাংস্কৃতিক বলয়ের ভিতরে আছে কিনা সেটা দেখার জন্য একটি মন্ত্রণালয় আছেন জি এবং একটি সংসদীয় কমিটি আছেন। তারা দেখবেন যে ঘটনাটা ঘটছে কিনা, এবং এই ঘটনাটা ঘটার আগে তারা একটি নীতিমালা দিয়েছেন আপনাকে, যে দেখুন আপনাকে এই ব্যবসাটা পরিচালনা করতে হলে এমন ভাবেই করতে হবে। সেই রকম ই কমার্স ব্যবসা তো একটি ব্যবসা, তাকে ট্রেড লাইসেন্স নিতে হয়েছে, তাকে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু নিয়ম নীতি নিয়ে হচ্ছে। যে এই নিয়ম এবং নীতি, এই দুটো বিষয় আগে তৈরি করা হয়েছে কিনা, অথবা কাজটা ঘটতে ঘটতেই এটাকে করে নেওয়াটা হয়তো দরকার ছিল, অথবা সেই নিয়ম নীতিটা ছিল কিন্তু সেটা দেখার কেউ নেই। জি আপনি যে মাত্র বললেন যে শত শত হাজার হাজার ই কমার্স গঠিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে অনেকেই প্রতারণা করছে। কিন্তু দেখুন, ওই রকম ছোট ছোট জায়গায় যারা প্রতারণা করছে তারা হয়তো 100 টাকা অথবা 1 লাখ টাকা এইরকম একটি জায়গায় আছে। তারা কিন্তু এইভাবে ঢাক ঢোল পিটিয়ে জি জাতীয় পর্যায়ে নেতৃত্বদেরকে বা সেলিব্রিটিদেরকে ইনভলভ করে হাজার হাজার কোটি টাকার স্ক্যামের ভিতরে যাওয়ার সাহস জি করেনি বা সৈয়দ আপন হাসান, পারেনি। আপন হাসান, আপনার কাছে এরপরে খুব অল্প সময়ের জন্য ফিরবো, একটু সমাধানের বিষয়টি জানতে চাইবো। তবে আমি আপনার আলোচনার সাথে যেটি বলতে পারি, যে যেভাবে পেরেছে সেইভাবেই প্রতারণার গল্পগুলো তৈরি করেছে। একজন দর্শক ছিলেন, তিনি লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আসিফ আহসান আহনাব, আপনার কাছে আসতে চাই। যারা ফোন করেন একই কথা, যে আসলে তার অর্থ সে কিভাবে ফেরত পাবেন। আমি যদি একটু খুব সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার কোনো উপায় কি নেই। আচ্ছা, এখানে আসলে একটি বড় আচ্ছা বিষয় দাঁড়িয়ে যদি আসিফ আরব, আপনি যদি কিছু মনে না করেন, একজন দর্শক আছেন, একটু কথাটা শুনে ফিরে আসতে চাই। দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মুস্তাসিম বিল্লাহ। আমার প্রশ্নটা আসিফ ভাইয়ের কাছে। জি প্রশ্ন দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, ই ক্যাবের সদস্য যারা আছে তারা কোনো প্রকার সমস্যা হলে ই ক্যাব সব সময় দেখি যে একটা সাইলেন্ট থাকে। তাকে নিয়ে কোনো বক্তব্য কিংবা এক ছোট একটা এক্সাম্পল দিলে, আপনার সন্তান যদি কোনো নতুন পরিবেশে যায় সেক্ষেত্রে বিপদ আসতে পারে বা অসুস্থ হতে পারে, কিন্তু জি সন্তানের দর্শক, সেবা না দ্বিতীয় করে আমরা সন্তানকে প্রথম মেরে ফেলা কি প্রশ্নটি, উচিত? দর্শক প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছি, দ্বিতীয় প্রশ্নটি বলুন। দ্বিতীয় প্রশ্নটি হয়েছে, এসকো সিস্টেম সেটা সম্পূর্ণ নিরাপদ আমরা শুনে আসছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ক্যাব থেকে। এসকো সিস্টেম যদি সম্পূর্ণ নিরাপদ হয়ে থাকে, যেসব ই কমার্সের
আমি বিশেষ করে ই বিলের পক্ষে ই বিলের কথা বলবো জি। যে ই বিলকে কেন সুযোগ দেওয়া হবে না এক্সপোর্ট সিস্টেম যদি নিরাপদ হয়ে থাকে। জি যেহেতু নতুন করে দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি, এই কারণে আমরা আপনাকে বিদায় দিচ্ছি। আমরা আলোচনা শুনবো। আসিফ আহনব। জি, আমি আমাদের যে শ্রোতা ছিলেন তার প্রশ্নের উত্তরটি দিচ্ছি। একটি বিষয় হচ্ছে যে অবশ্যই আমরা মনে করি আমাদের সকল সদস্য, সকল ই কমার্স প্রতিষ্ঠান যারা একেবারে মেম্বার বা মেম্বারও না, সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রিটাকে আপহোল্ড করে আমরা কিন্তু একটা উদ্যোক্তা বান্ধব পরিবেশ বা সমাজ আসলে তৈরি করতে চাই। জি। কিন্তু সেখানে আসলে বিষয় হয় যে একজন সন্তানও যখন বড় হয়ে যায়, সে যদি আসলে কোনো অপরাধ করে, সেই জায়গাটি আসলে একটা সময় পরিবারের বাবা মারও আসলে কিছু করার থাকে না। তো আমাদের মধ্যে কিছু ই কমার্স প্রতিষ্ঠানের জন্য যখন পুরো সামগ্রিকভাবে খাতটি বিপদে পড়ছে, তখন কিন্তু সেই ই কমার্স প্রতিষ্ঠান বা যারা কাজ করছে তাদেরকে ন্যায়সঙ্গত জায়গা থেকে সাপোর্ট দেওয়া ছাড়া আসলে এর বাইরে করার কিছু থাকে না। কিছু করার থাকে না। আসিফ আহনব, আমরা এই আলোচনাকে আরো বড় করতে পারলে খুব ভালো লাগতো। একটু অর্থ ফেরত পাওয়ার কোনো উপায় আছে কিনা, এটা যদি একটু আচ্ছা, যোগ অর্থ করতেন। ফেরত পাওয়ার যে উপায়টি আপনি দেখবেন যে এইটিকে নিয়ে কিন্তু আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী খুব সুন্দর প্রশ্ন উত্তরটি ইতিমধ্যে দিয়েছেন। সেটি হচ্ছে যে এই ক্ষেত্রে যেহেতু দুটি কন্ট্রাক্টই ছিল একজন কাস্টমার এবং একটি প্রতিষ্ঠানের জি। মধ্যে, তাহলে এইখানে উপায় হচ্ছে যে এই কাস্টমার মানে যে কোম্পানিটি রয়েছে তারই আসলে এই কোম্পানিটির দেনা পরিশোধ করতে হবে, মানে অর্থাৎ গ্রাহকদের। এবং সেক্ষেত্রে যদি কোনো কারণে সে ব্যর্থ হয়, দ্বিতীয় এসক্রো সিস্টেমের মাধ্যমে কিন্তু যে অটোমেটিকলি 4 জুলাই পরবর্তী যেসব গ্রাহকরা পেমেন্ট করেছেন তারা কিন্তু প্রসেস অনুযায়ী সেই টাকাটি আবার তার অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। জি। এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেই পরিমাণ টাকা হয়তো বা তারা অন্য কোনো খাতে বা নষ্ট করে ফেলেছে, তখন কিন্তু তার আসলে বিরুদ্ধে কোর্টে যে বা প্রতারণা বিষয়ক ব্যবস্থা কোর্ট গ্রহণ করা ছাড়া কিন্তু এখানে অন্য কোনো কোনো উপায় না। নেই। অসংখ্য ধন্যবাদ আসিফ আহনব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আপন হোসেন, একেবারে সংক্ষেপে যদি সমাধানের বিষয়টি দুই একটি পয়েন্ট আকারে যোগ করেন। সমাধানের বিষয়ে আসিফ অলরেডি বললেন যে জি। দুজনের ভিতরে কন্ট্রাক্ট, তো জি। একজন ভোক্তা এখন একটি কাজই পারেন, প্রতারণা মূলক কাজ হয়েছে, তার বিরুদ্ধে আইনে ব্যবস্থা নিতে পারেন এবং তার জন্য শাস্তি হতে পারে। আরেকটি বিষয় হতে পারে, সেটা হতে পারে, এটা কেউ সেই দায়িত্ব নিবেন কিনা, যেটা পার্শ্ববর্তী দেশে দায়িত্ব নেওয়া হয়েছে একটি বড় স্ক্যামের, সাহারার কথাটা আমি বললাম। বাংলাদেশে সেরকম হতে পারে যদি এই কয়েকটি বিজনেসের দায়িত্ব অন্য একটি বড় বিজনেস হাউস নেন এবং নিয়ে তারা মনে করেন যে আমি আসিফ খানিক আগে যেটা বললেন যে আমি আরো কিছু পণ্য বিক্রি করে 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 প্রফিটেবিলিটি থেকে আস্তে আস্তে শোধ করে দিব, অথবা পুরো লায়াবিলিটিসটা আমি নিয়ে ভোক্তাকে শোধ করে দিব। ভোক্তাকে শোধ করা। এবং জি, অসংখ্য ধন্যবাদ। এই আলোচনাকে আর বেশি বড় করা যাচ্ছে না। অশোক, আপনাদের সৈয়দ আপন হোসেন এবং আসিফ আহনব দুইজনকে অসংখ্য ধন্যবাদ। আরও একদিন সুযোগ পেলে এই আলোচনাকে আমরা আরো বড় করে করতে চাই। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়